কি গো, এখনো বসে আছো? সারাদিন কি ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবো? আরে বাবা, আমি সেই কথা বলিনি, বলছি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এরপর তো দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে? কোথায় যাব আমি? কোথায় যাবার জন্য তুমি আজকে অফিস কামাই করলে? ও, সে তো আমি এমনি এমনি কামাই করেছি। হ্যাঁ, রোজ রোজ অফিস যেতে কারো ভালো লাগে বলো? ওমা, বড়দা এসে বলে গেল, দিদিভাই এসে বলে গেল ওদের বড় মেয়ের পাকা দেখা আজ। দেখো, সব পাকা দেখা টাকার মধ্যে আমি নেই, তারপর আবার ওই নিজেদের মধ্যে। কেন থাকবো না কেন? আর মানুষ নিজেদের ব্যাপারে থাকবে না তো কি পরের ব্যাপারে থাকবে নাকি? ওসব তুমি বুঝবে না। কেন বুঝবো না কেন? সব বোঝার এজেন্সি কি তুমি নিয়ে বসে আছো? আচ্ছা ছায়া, পাকা দেখা মানেটা কি? মেয়ে ঠিক হয়ে গেছে আর পাত্র তো ঠিক হয়েই আছে, তাহলে আবার আশা কেন বাপু? বারে কথায় বলে না, লাখ কথা না হলে বিয়ে পাকা হয় না। লাখ কথা নিয়ে কি হবে? লাখ কথা মানে তো ওই বার্গেনিং, মানে এই বাজারে ওই দর কষাকষি, আলু পটল মাছ মাংস, এসব আমার ভালো লাগে। আরে এসব তো বিয়ের অঙ্গ আর জীবনেরও অঙ্গ। ওসব অঙ্গ প্রত্যঙ্গে আমি নেই। দেখো, তোমার নিজের ভাইজির বিয়ে, বংশের প্রথম মেয়ের বিয়ে, তুমি মেজো কাকা, আর তুমি দাদা বৌদির পাশে থাকবে না? তুমি বুঝছো না, আরে পাশে থাকা মানে এটা অন্য ব্যাপার আছে। এরপরে কি বলবে বলো তো? বলবে দেখ আমার মেয়ের বিয়ে, অনেক টাকা পয়সার ব্যাপার, একটু সাহায্য কর। তোমার দাদা যদি তোমার কাছ থেকে সাহায্য চায় তুমি করবে না? জেনে রেখো, মানুষের সময় কিন্তু সবসময় সমান যায় না। তোমার মেয়েও কিন্তু বড় হচ্ছে, আর তোমার দাদা হাজার বিপদে পড়লেও তোমার কাছ থেকে কোনো সাহায্য চাইবে না। হ্যাঁ, তোরা ভালো লোক, তাই এখনো সব কাজে তোমায় ডাকে। কে যে ডাকতে বলে? তাহলে তুমি যাবে না? না। সত্যি যাবে না? বলছি তো যাবো না। ঠিক আছে, থাকো বসে। দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর লোকের সঙ্গে আলাপ হয়, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি, তাদের চলাফেরা কিভাবে বসছে কিভাবে উঠছে আমরা অনেক কিছু নজর দিই। কিন্তু কিছু লোক আছে যারা খুব কাছের মানুষ, যারা খুব কাছে আমাদের থাকে, ঘোরাফেরা করে, আমরা মিশে থাকি তাদের সঙ্গে, আমরা বুঝতেই পারি না যে তাদের মধ্যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। হ্যাঁ, আজকের বিষয় অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এই ধরনের পার্সোনালিটি টাইপ যাদের হয় তারা স্ট্রেসকে খুব ভয় পায়। যেখানে দেখে অল্প পরিমাণেও স্ট্রেস হতে পারে বা অ্যাংজাইটি হতে পারে বা টেনশন হতে পারে বা মনে করে যে এখানে আমি সুটেবল নাও হতে পারি, সেই সব সিচুয়েশান থেকে এরা অ্যাভয়েড করে, এরা পালিয়ে যেতে চায়। হ্যাঁ, এদেরকেই আমরা স্ট্যাম্প করি অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে কিছুগুলো ক্রাইটেরিয়া থাকলে। যেমন ধরুন, আমার শরীরটা ভালো নেই, স্ত্রী বলল যাও না গো একটু বাজারটা নিয়ে এসো। আমি আমার স্ত্রীকে বললাম যে ঠিক আছে তুমি যাও আমি দেখছি, বলে আমার ড্রাইভারকে পাঠিয়ে দিলাম। এটা কিন্তু আমি অ্যাভয়েড করলাম। রিজন বিহাইন্ড যে আমার শরীরটা ভালো নেই, রোজই আমি যাই, আজকে আমি যাচ্ছি না, ড্রাইভারকে পাঠালাম। কিন্তু অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার যাদেরকে আমরা ডিসঅর্ডার বলছি এবং পার্সোনালিটি ডিসঅর্ডার বলছি, এদের শুরু হয় 13-14 বছর বয়স থেকে। ধীরে 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 বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে তারা নিজেদেরকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। অন্য কোনো সিচুয়েশানে যেখানে তাকে খাটতে হবে, যেখানে তাকে ভাবতে হবে, যেখানে তাকে হাঁটতে হবে, সেখানে কিন্তু সে নেই। কত লোক এসেছিল। মা, বড়দি কিন্তু একটা বেশ ভালো করে বিয়েটা ঠিক হলো বলো? তোরও হবে, অবশ্য যদি কারো ঘরে ঝুলে না পড়িস। ধ্যাত, তুমি কি আমাকে চেনো না? শোন, তবে তুই না তোর এই পছন্দ নিজে নিজেই করে নিস, বুঝেছিস? তাহলে তোর বিয়েটা আদৌ হবে কিনা সন্দেহ আছে। তোর বাবাকে দেখলি তো, এত করে বলা সত্ত্বেও গতরটা কিছুতেই নাড়লো না। বাবা এমনি কেন করে গো? আজ পর্যন্ত দেখলাম না বাড়ি কোনো কাজে কোনো উৎসাহ আছে, কোনো আনন্দ করছে। সব সময় কেমন একটা আরো ভাব। কি করে বলবো বল? তোর জেঠুমনিকে তো দেখলি কতবার তোর বাবার কথা বললো, আর ওদেরও তো বললো। আমার মেজু ভাই খুব ভালো,
সত্যি মা, বর্দি ভাই পর্যন্ত জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মেজো কাকা আসবে না? এ তো শুধু আজকে নয়, তোর বাবা প্রথম থেকে এরকম। এ তো তাও শুভ অনুষ্ঠান। সেবার যখন তোর জেঠুমনির প্রথমবার স্ট্রোক হয়েছিল তখন কি হয়েছিল জানিস? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তোর জেঠুমনিকে নিয়ে জমে মানুষে টানাটানি। তোর বাবা কি করলো জানিস? সোজা প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে সুকুমারের হাতে দিয়ে বলে গেল যে আমার অফিসে একটা জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি, আমি সেরেই তাড়াতাড়ি চলে আসব। তুই চিন্তা কর, ভাগ্যিস তোর সেজো কাকা এসে গিয়েছিল, তা না হলে না তোর ওই জেঠুমনি একেবারে বিনা চিকিৎসায় মারা যেত। কারণ ওই ওষুধটা ওই প্রেসক্রিপশনে লেখা ছিল, বড় ডাক্তার লিখে দিয়ে গিয়েছিলেন। তারপর কি হয়েছিল মা? তারপরে যা হয়েছিল না সেটা আরো লজ্জার। তোর বাবা অফিসে যাবার নাম করে সোজা ইডেন গার্ডেন্সে চলে গিয়েছিল ক্রিকেট ম্যাচ দেখতে। কি বলছো মা? তুমি জানলে কিরম করে? তোর সেজো কাকা আর বর্দা ওষুধ না কি নিয়ে ফেরার সময় তোর বাবাকে ওখান থেকে বেরোতে দেখেছে। কি লজ্জা, কি লজ্জা। কিন্তু লজ্জা তো না হয় তুমি পেলে, যার লজ্জা পাওয়ার কথা সে কি আদৌ পেলো? হ্যাঁ, সে রাতে চেপে ধরতেই অম্লান বদনে বলেছিল, হ্যাঁ আমি গিয়েছিলাম, কারণ আমার হসপিটাল ভালো লাগে না, ওখানে গেলেই নাকি ঝামেলা। বোঝ তাহলে। দেখবে মা, যেদিন পালে বাঘ পড়বে সেদিন ঠিক হবে। বাবার পাশে সেদিন কিন্তু কেউ থাকবে না। থাকা তো উচিতও নয়। সেদিন না মানুষটার উচিত শিক্ষা হবে। হ্যাঁ রে, তোর বাবা কোথায় রে? কোথায় আবার, দেখো গিয়ে হয়তো টিভি দেখছে। মা, বাবা যেটা করে না আমি সেটাই করব। সবার বিপদে আপদে আমি সবার পাশে থাকব। সেটাই তো করা উচিত বল মা, তা না হলে আমরা কিসের মানুষ হলাম বলতো? তন্ময়দা, এই অ্যাভয়েডেড পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট যারা ভোগেন, তো সেটা তো আমরা জেনেছি যে এটা তো আর একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে এবং মাসের পর মাস, বছরের পর বছর গিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। এবং তৃতীয় জিনিস যেটা আমি দর্শকদের বলেছি যে ডায়াগনোসিস ইজ ভেরি টাফ। হ্যাঁ, আমরা চট করে পার্সোনালিটি ডিসঅর্ডার স্ট্যাম্প করতে পারি না। তো এই ধরনের যারা পার্সোনালিটি ট্রেড যাদের আছে বা পার্সোনালিটি প্যাটার্ন যাদের আছে, তাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা যদি একটু দর্শকদের বলে দেওয়া যায়। তুমি তো জানোই যে আমরাও দেখি যে শুধু এই ডিসঅর্ডারটা নিয়ে আসেন এমন লোক তো প্রায় নেই বা খুব কম, কিন্তু এটা প্রায় আমরা দেখি যে এটা কোমরবিড রয়েছে। আমরা একটা ক্লাস্টারের কথা বলি যে একটা ক্লাস্টারের মধ্যে এইটা রয়েছে, ডিপেন্ডেন্ট, অ্যাভয়েডেন্ট, এইগুলো অনেক সময় একসঙ্গে থাকে। এইটা কিন্তু এখনকার দিনে আমরা অনেক পাচ্ছি। প্রধানত আমি বলবো যে ওই বাচ্চা যারা ক্লাস 7, 8, 9, 10 অ্যাডোলেসেন্ট গ্রুপ, এদের মধ্যে কিন্তু অনেকটা পাচ্ছি। তার কিন্তু কিছু সোশ্যাল রিজন কিন্তু কিছু আছে। অবস্থাটা এমন দাঁড়াচ্ছে, বাবা মারা ভীষণ উদ্বিগ্ন, হয়তো একটি সন্তান বা দুটি সন্তান, তাদের পেছনে এত বেশি মনোযোগ অনেক সময় দেওয়া হচ্ছে, তার ফলেও কিন্তু কিছুটা এটা শুরু হচ্ছে, মানে ডিসঅর্ডার না হলেও প্যাটার্নটা শুরু হচ্ছে এবং কিছুটা কারণ কিন্তু সোশ্যাল। এবার যদি সত্যিই দেখি যে সেটা ডিসঅর্ডার এবং পার্সোনালিটি ডিসঅর্ডার, তাহলে কিন্তু এটা অনেক স্টেবল ক্যারেক্টারিস্টিক, এটা তো চট করে পরিবর্তন হওয়া মুশকিল। আমাদের যে জায়গাটা হয়, আমরা প্রধানত ওই জায়গাটা আইডেন্টিফাই করার পরে আমরা দেখি যে কোনখান থেকে এটা আসছে, রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাটা তাকে শেখানো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা তাকে চেষ্টা করি যে আস্তে আস্তে বোঝানোর। অ্যাভয়েড করছে যে তার অন্য কোনো কারণ আছে কিনা, কোনো ভয়ের কারণ, কোনো স্ট্রেস রিলেটেড অ্যাংজাইটি, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে কিনা সেটা বোঝা। কোনো এমন কোনো ঘটনা আছে কিনা তার থেকে তার কোনো ভয় পেয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল কোনো সময়, সেরকম কিছু হচ্ছে কিনা, অথবা বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যার থেকে একটা নতুন স্ট্রেস তৈরি হয়েছে, এইরকম কিছু কিনা। এই ব্যাপারগুলো কিন্তু সবই আমাদের দেখতে হয়। অনেক সময় অ্যাভয়েডেন্সটা আমরা দেখেছি, তোমার মনে থাকতে পারে একটা বাচ্চা এসেছিল যে একটা বাচ্চা পরের ভাই না বোনের জন্মের পরের থেকে দেখা যাচ্ছে যে সে কিছুতেই আর দায়িত্ব নিতে চাইছে না বা এটা অ্যাভয়েড করে যাওয়ার মতো, এই জায়গাগুলো আমরা দেখি এবং সেইখান থেকে আমাদের শুরুটা হয়। আমরা সেই জায়গাগুলোতে সাপোর্ট দিয়ে থাকি। তবে এটা কিন্তু বুঝতে হবে যে যদি বয়স বেড়ে যায়, একটা বয়সের পরে সেটাকে খুব চেঞ্জ করা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কাজেই ওষুধপত্রের জায়গাটা তো কম, কিন্তু কাউন্সেলিংয়ে কিন্তু একমাত্র রাস্তা সেখানে। ইনফ্যাক্ট আজকের এপিসোডে যে ছবিটা আপনাদের কাছে তুলে ধরা হলো, যে আলোচনাটা করা হলো আপনাদের সামনে, সেটাকে মাথায় রেখে যদি একটু ভাবনা চিন্তা করে দেখেন, যদি কোথাও কারুর মিল পান, এদের যত তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তত কিন্তু মঙ্গল, তত কিন্তু ট্রিটমেন্টের পক্ষেও মঙ্গল। তার কারণ যেটা আগে বলেছি, পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করা খুবই কঠিন
এবং পার্সোনালিটি প্যাটার্ন যেটা তন্ময়দা বলল, সেটা হচ্ছে এটা স্কুল লেভেল থেকেই শুরু হয়। অর্থাৎ তখন থেকেই যদি আমরা বুঝতে পারি এবং তাদের প্রফেশনাল হেল্প দিতে পারি, আমার মনে হয় অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। দাদা আছেন নাকি দাদা? কে আবার ভাই এলো, যত ঝামেলা। এই তো দাদা। দাদা কেমন আছেন বলুন? কেমন আছি মানে? আরে আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে না চেনারই তো কথা, কারণ আমার সঙ্গে তো আপনার কোনোদিন আলাপই হয়নি। আলাপ হয়নি আর ওই যাত্রা বিবেকের মতো ডায়লগ নিয়ে ঢুকে পড়েছেন, দাদা আছেন করে একবারে ঘরের মধ্যে সেদিয়ে গেলেন। আরে বাবা দাদা, আলাপ হয়নি, দেখা হয়নি, তা বলে কি আলাপ হতে নেই? আর ওই আপনি যে কি বললেন বিবেক, ও পাঠ আমি অনেক করেছি। আচ্ছা, আপনি এখানে ঠিক কি পাঠ করতে এসছেন বলুন তো? যদি বলি আপনারই পাঠ করতে এসছি, মানে শ্রীযুক্ত সুখময় বসু রায়। মশাই, আপনি ঠিক কি বলতে চান বলুন তো? আমার নাম হলো নিরাপদ বাঘ। হ্যাঁ, বাঘ আবার নিরাপদ? হ্যাঁ দাদা, একেবারে নিরাপদ। আরে ও বাড়িতে, মানে আপনার ওই দাদার বাড়িতে আজকে তো ওর মেয়ের বিয়ে, মানে আপনার ভাইজির বিয়ে আর কি। হ্যাঁ, এটা তো জানি, সবাই গেছে। হ্যাঁ দাদা, ওই সাংঘাতিক ভিড় দেখে না আমি পালিয়ে এলাম। আর ওই ভিড়ের মধ্যে থাকলে কেউ না কোনো কাজ করতে দেবে, কারোর সঙ্গে কথা বলতে হবে, আর তা থেকে যে কোনো ঝামেলায় কেউ জড়িয়ে দেবে না তার কোনো গ্যারেন্টি আছে বলুন? তাই জন্য আমি সুযোগ বুঝে মানে কেটে পড়েছি। বাবা, আপনি তো একেবারে আপনার নামের উপযুক্ত কাজ করেছেন। আরে আমিও তোমার ওই জন্যই যাইনি, গেলি তো একটা কাজ দায়িত্ব দিয়ে দেবে, তারপরে এটা করো ওটা করো, তারপরে কুটুম বাড়ির লোক এসছে তার সাথে গপ্প সপ্প করো। আরে মশাই, এই বয়সে কি এসব পোষায়? মানে বলুন, আমি ঠিক জায়গাতেই আশ্রয় নিয়েছি। সারা জীবন না অনেক ঝামেলা বইয়েছি। একটা সত্যি কথা বলবো, মানে আপনার সাথে আমার খুব মনের মিল তো, তাই বলছিলাম। বলছি জানেন, আমি না মানে ছেলেবেলা থেকে, মানে বয়হুড থেকে কোনো ঝামেলা ফেস করি। সে কি আর আমি জানি না দাদা? সে স্কুলের সরস্বতী পুজোই বলুন আর পাড়ার ক্লাবের দুর্গা পুজো কিংবা স্পোর্টস যাই বলুন না কেন, এইভাবেই তো কাটিয়ে দিলাম। কি বলো, নিরাপদ। এই যা, আমি আপনাকে তুমি বলে ফেললাম। আরে কি হয়েছে, বেশ করেছেন, 100 বার তুমি বলবেন। আমি আর আপনি কি আলাদা হলুম? জানেন, আমার না কখনো কোনো এক্সট্রা কাজ করতে ইচ্ছে করে না। মানে অফিসে যে কাজগুলো দেয় না, আমি সব কাজটা একবারে করি না, কিছু কাজ রেখে দিই। তাহলে কি হবে, যদি কাজ সব করে ফেলি তাহলে আরও কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেবে। হ্যাঁ, তাহলে চাপুক না, অন্যের ঘাড়ে চাপুক। ঠিক করিনি? কি বলো নিরাপদ? এই ঠিক করে বলুন না, আপনি কে মশাই? সে কি দাদা, আপনি এখনো আমাকে চিনতে পারলেন না? চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো পরে। না না, আমি বলছিলাম একটা বাজে বকে বকে আমার সময়টাই নষ্ট করে দিয়ে গেল। ঝামেলা চতুর। কোথাও যাইনি আমি, আমি আপনার মধ্যেই আছি, সেই প্রথম দিন থেকে, আর থাকবো শেষ দিন পর্যন্ত। যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট কিন্তু বেশ কঠিন আমাদের কাছে, ইট ইজ এ চ্যালেঞ্জ। তার কারণ এটা এরকম ব্যাপার নয় যে 3 দিন ওষুধ খেলাম আর ঘুমটা ভালো হতে শুরু করলো, 5 দিনের মাথায় টেপার করে বন্ধ করে দিলাম আর কোনো অসুবিধে হলো না, তা কিন্তু নয়। যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হতে যেমন ধীরে ধীরে সময় লেগেছে, বছরের পর বছর পেরিয়ে গিয়ে সেটা একটা ডিসঅর্ডারে পৌঁছেছে, ট্রিটমেন্টটাও কিন্তু ঠিক সেই রকমই সময় লাগে। হ্যাঁ, হয়তো বছরের পর বছর লাগে না, কিন্তু সময়টা ভালোই লাগে। তার কারণ দুটো। প্রথম কারণ, পেশেন্ট নিজে মানতেই চায় না যে ওর একটা ডিসঅর্ডার আছে। আর দ্বিতীয় কারণ হলো, পেশেন্টকে যখন বোঝানো হলো যে আপনি ট্রিটমেন্ট করালে আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন, প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কাউন্সিলিংয়ে।
এরা ভাঙতে চায় না। এবার সেটা ভাঙলেও বেশ কয়েক মাস ধরে এদের পেছনে খাটতে হয়, কাউন্সেলিং করতে হয়, করে বোঝাতে হয় যে ডিসঅর্ডারটা কোথায় এবং তাদের সঠিক পথ দেখাতে হয়। অতএব এই দুটো জিনিস মাথায় রেখে আমাদের সবসময় পার্সোনালিটি ডিসঅর্ডার কেসগুলো হ্যান্ডেল করতে হয়। এর সঙ্গে তো ওষুধ রয়েছেই।